এত যে হামজা চৌধুরী করতেছেন, হামজা আপনাদের কি হয়? সহজ বাংলায় বলেন যে হামজা আপনাদের ভাগনা হয়। শুধু আপনাদের, আমাদের না, পুরা বাংলাদেশের ভাগনা। সে হচ্ছে আমাদের জাতীয় ভাগনা। যেভাবেই দেখেন, জোকস অ্যাপার্ট, হামজা চৌধুরী বাংলাদেশে পা রাখতে যাওয়া, বাংলাদেশের হয়ে খেলা সর্বকালের সবচেয়ে দামি তারকা হইতে যাচ্ছে। এ ব্যাপারে মানে বিতর্ক করার, আলোচনা করার কোনো সুযোগই নাই। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় এখনও পর্যন্ত সাউথ এশিয়ার কোনো দলে, এই ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, সাউথ এশিয়ার কোনো দলে কোনো ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় এখনও পর্যন্ত এই দলগুলো জাতীয় দলে খেলে নাই। তো এই হামজা বাংলাদেশে আসতেছে, এটা আজকে সকালে কনফার্ম হচ্ছে। ফলে এটা নিয়ে হইচই হবে, খুব স্বাভাবিক। হইচই হচ্ছেও, যতটা হওয়া উচিত আমি মনে করি অতটা হচ্ছে না। মানে এটা যে কত বড় ব্যাপার আমার ধারণা আমরা সবাই এখনও ঠিক উপলব্ধি করে পারতেছি না। সেটা একটু বলি। তার চেয়ে বেশি করে যেটা বলি যে হামজা চৌধুরী যে আসতেছে, এটা কিন্তু শেষ কথা না। ওই যে আমরা ছোটোবেলা থেকে শুনছি না যে জয় অর্জন করাচ্ছে ধরে রাখা কঠিন, হামজা চৌধুরীকে ধরে রাখাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হবে। সেই ধরে রাখতে কি করতে হবে ফুটবল ফেডারেশনের কাছে, সেই চাওয়াটাও একটু বলবো। দেখেন, হামজা চৌধুরী সম্পর্কে আপনারা মোটামুটি সবাই এতক্ষণে জেনে যাওয়ার কথা, যারা বিশেষত ফুটবল ফলো করেন, যারা এই কন্টেন্ট পর্যন্ত আসছেন। আমি আশা করতেছি যে আপনারা সবাই জানেন যে হুইজ হামজা চৌধুরী। হামজা চৌধুরী হচ্ছে ওই যে যেটা মজা করে বললাম যে বাংলাদেশের জাতীয় ভাগনা। সে হচ্ছে আমাদের সিলেটের বাহুবলে হচ্ছে তার মামার বাড়ি। তার মা হচ্ছে বাহুবলের মেয়ে। তার বাবা, যিনি বায়োলজিক্যাল ফাদার, উনি এসছেন গ্রানাডা থেকে, মানে ওয়েস্ট ইন্ডিজের একটা দ্বীপ, ওখান থেকে এসেছিলেন। পরে ওনাদের ছাড়াছাড়ি হয়ে যায়। হামজা মূলত যে মা বাবার সঙ্গে বড় হয়ে উঠছে, মা তো ওই বাহুবলের ওই মেয়েই, এখন ওর যে স্টেপ ফাদার উনিও সিলেটের মানুষ। ফলে ও টোটালি বাঙালি একটা এনভায়রনমেন্টে বড় হয়ে উঠছে। কিন্তু একই সঙ্গে সে ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলছে। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মানে কি? দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন পৃথিবীতে ফুটবল লিগ জানতাম দুইটা। একটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, একটা হচ্ছে ইতালিয়ান লিগ। রিয়েলিটি এইটাই। পরে আস্তে আস্তে বাকি লিগগুলো শক্তিশালী হয়েছে। যেমন বুন্দেসলিগা মোটামুটি শক্তিশালী ছিল, কিন্তু আমরা ও পর্যন্ত নাম জানতাম না। আমরা জানতাম পৃথিবীতে কোনো খেলোয়াড় যদি বড় হিসাবে নিজেরা প্রুভ করতে হয়, তাহলে তাকে যেতে হবে ইতালিয়ান লিগে বা ইংলিশ প্রিমিয়ার লিগে। পরে বুন্দেসলিগা, লা লিগা অনেকে উঠে আসছে। রিয়েলিটি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ এখনও অভিজাত জায়গা। এখনও বিশ্বসেরা খেলোয়াড়দের তীর্থ হচ্ছে বা আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তো ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলে, এটা শুনে অনেকে নাক ছিটকাইতে পারেন যে সে তো এই ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল বা চেলসিতে খেলে না, তাহলে বোধহয় বড় খেলোয়াড় না। ভাই, মানে ইংলিশ প্রিমিয়ার লিগটা যদি বোঝেন, ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দুর্বল দলেও যদি খেলে, লেস্টার সিটি সবচেয়ে দুর্বল দল না, শেষ দিকের দল অবশ্যই, কিন্তু সবচেয়ে দুর্বল দলেও যদি খেলে, সে এশিয়ান স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক 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 উপরে খেলে। মানে এশিয়া থেকে গড় পড়তে আপনি বেস্ট খেলোয়াড়দের যদি নিয়ে ইংল্যান্ডে ছেড়ে দেন, বেশিরভাগের ঠাঁই হবে ইংলিশ লিগের 6 নাম্বার ধাপে। ইংলিশ লিগ হচ্ছে 6 টায়ারে হয়, ওই 6 নাম্বার ধাপের উপরেই বেশিরভাগ আসতে পারবে না। এই সাউথ এশিয়ার খেলোয়াড়দের অবস্থা তো আরও খারাপ, এরা অ্যামেচার লিগের উপরেই উঠতে পারবে না, প্রফেশনাল লিগেই খেলতে পারবে না। এই হচ্ছে রিয়েলিটি ভাই, এই হচ্ছে রিয়েলিটি। আমি আগের দিনের কন্টেন্টে বলছিলাম যে এই যে ইন্ডিয়ার সর্বকালের সেরা ফুটবলার সুনীল ছেত্রী, সেও গিয়ে দেখা যাবে ইংলিশ লিগে 3rd ডিভিশনের উপরে উঠতে পারতেছে না। এটাই রিয়েলিটি। আমাদের এশিয়া থেকে এখন এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবল খেলতেছে মাত্র 6 জন খেলোয়াড়। তার মধ্যে আপনি যদি খুব ভালো করে বলেন এশিয়ান খেলোয়াড়দের মধ্যে, মানে একদম হামজা যেরকম মানে গত কয়েক সিজন ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেছে, এর চেয়ে ভালোভাবে খেলছে আসলে শুধু পার্ক, কোরিয়ার পার্ক জিসুং। এছাড়া এশিয়ান ফুটবলাররা কেউ, আমি অন্তত রায় দিব না যে কেউ ইংলিশ প্রিমিয়ার লিগে খুব ভালো খেলছে। ফলে এশিয়াতেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা হামজার বাংলাদেশ দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া, এবং আজকে যে সে এফএ থেকে ছাড়পত্র পাইছে, ফিফার একটা আরবিট্রেশন টাইপের হয়, ওখান থেকে ছাড়পত্র পাইছে। ওর ক্ষেত্রে একটু জটিলতা হচ্ছিল, কারণ ও তো আপনারা জানেন যে ও ইংল্যান্ড আন্ডার 21 দলে খেলে ফেলছে, কিন্তু খুব প্রমিজিং খেলোয়াড়। ইংল্যান্ড আন্ডার 21 দলে খেলা মানে কি, অলমোস্ট ন্যাশনাল টিমে পা দিয়ে ফেলা, এবং ফিফার বিবেচনায় কিন্তু ওটা ন্যাশনাল টিম। ফলে কি হয়, এক দেশের খেলোয়াড় অন্য দেশে জন্ম বড় হলেও ও যদি মাতৃভূমির হয়ে খেলতে চায়, এমনিতে এই পারমিশন পাইতে কষ্ট হয় না। কিন্তু ও যেহেতু একটা ন্যাশনাল টিমের হয়ে খেলে ফেলছে, ইংল্যান্ড ন্যাশনাল টিমের, এই জন্য ওর একটু পারমিশন পাইতে কষ্ট হয়েছে। ওইটা একটা আরবিট্রেশনে যায়, তারপরে ফিফার একটা কমিটি এই পারমিশনটা দেয়। অ্যাট লাস্ট আজকে সেটা হয়েছে। এর আগেও পাসপোর্ট নিছে, এবং সে মহা হইচই করে সে ছবি টবি পোস্ট করছে। লিস্ট আরও দেখলাম তাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে ওর ন্যাশনাল ফ্ল্যাগ হাতে ছবি পোস্ট করছে।
এটা পুরো কমিউনিটির জন্য একটা বড় খবর যে বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা খেলোয়াড় খেলতে যাচ্ছে। এটা কেমন বড় খবর, একটা ছোট্ট জিনিস বলি। দেখেন, আমাদের দেশের স্কোয়াডে হামজার নামটা যোগ হওয়ার ফলে হামজার যে মার্কেট ভ্যালু ওটাও যোগ হয়েছে। এটার ফলে রাতারাতি আজকে সকালে হামজার নাম যোগ হয়েছে, তো আজকেই বাংলাদেশ সাউথ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হয়েছে। মার্কেট ভ্যালুতে বাংলাদেশ হচ্ছে এখন সাউথ এশিয়ার সবচেয়ে দামি দল, এবং এশিয়ার র্যাঙ্কিংয়ের মধ্যে 6 নম্বরে চলে আসছে, যেখানে বাংলাদেশ এশিয়ার র্যাঙ্কিংয়ে সেরা 30-এও থাকার কথা না, ছিল না। আর সাউথ এশিয়ার মার্কেট ভ্যালুতেও বাংলাদেশ 5-6-এর বাইরে ছিল। একটা খেলোয়াড় যোগ হয়েছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের মার্কেট ভ্যালু 1-এ চলে আসছে সাউথ এশিয়া। মানে আপনি বুঝবেন কিভাবে যে ইন্ডিয়ার টোটাল যে মার্কেট ভ্যালু ইন্ডিয়ান ফুটবল টিমের, সেটা হচ্ছে হামজার মার্কেট ভ্যালু প্রায় ডাবল হামজার একার মার্কেট ভ্যালু। এত কিছু বললাম এই কারণে যে হামজার গুরুত্বটা বোঝানো। তাহলে হামজা আসলে কি লাভ হবে? হামজা তো ম্যারাডোনা না, এটা তো বুঝতে পারি আমরা। বা পৃথিবীতে কেউই আসলে একা কিছু করে ফেলতে পারে না। যতই বলি ম্যারাডোনা নাপোলিরে একা শিরোপা জেতাইছিল, ওখানেও তার পাশে কারেকা সহ আরও অনেকে ছিল। 11 জনের খেলা তো, এটা তো দাবা না, একা এসে বদলায় দিতে পারবে না। মানে বাংলাদেশে সে একা এসে আর্জেন্টিনা ব্রাজিল বানায় দিতে পারবে না। ইভেন বাংলাদেশে সে এশিয়ান শক্তিও বানাইতে পারবে না। তাহলে হামজা আসার উপকারিতা কী হবে? একেবারে ইমিডিয়েট উপকারিতা হচ্ছে আমরা কিছু ম্যাচ জিতবো। ডিফেন্সে ওরকম একটা খেলোয়াড়, সে মূলত লেফট ব্যাকে খেলে নাকি রাইট ব্যাকে ভুলে গেছি, তো ব্যাকে ওরকম একটা খেলোয়াড় থাকলে আমরা ইমিডিয়েটলি দু একটা সমশক্তির দল যারা ছিল কদিন আগে, তাদের সঙ্গে জেতার সম্ভাবনা বেড়ে যাবে। আর মাঝে আমাদের কিছু ভালো খেলোয়াড় আছে, ফরওয়ার্ডে কিছু ভালো খেলোয়াড় আছে, ডিফেন্সটা শক্তপোক্ত হইলে কিছু রেজাল্ট আসবে। ওটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে কালচার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালচার। হামজা যখন আমাদের ছেলেদের সঙ্গে কথা বলবে, আমাদের ন্যাশনাল টিমের ছেলেপেলেদের সঙ্গে, বা কদিন আগে আমাদের একটা যুবদল সাব ফুটবল জিতে আসলো, এদের সঙ্গে যখন কথা বলবে, সে তার এক্সপিরিয়েন্সটা যখন শেয়ার করবে, তখন ওর প্রতিটা বিন্দুর ভিতর দিয়ে একটা কালচার তৈরি হবে। মানে আমরা কিভাবে মাঠে নামি আর ইংলিশ লিগের খেলোয়াড়রা কীভাবে মাঠে নামে, এর ভিতরে আমি নিশ্চিত, আমি দুটোর কোনোটাই খুব ভালো জানি না। ইংলিশ লিগেরটা তো আমার জানার প্রশ্নই আসে না যে ওদের মাঠে নামার প্রস্তুতিটা কী। সেই প্রস্তুতিটার গল্প যখন হামজা করবে আমাদের খেলোয়াড়দের কাছে, তখন ওইটা একটা আকাশ পাতাল শিক্ষা দেবে তাদেরকে। যখন ওয়ার্ম আপের প্রসঙ্গ আসবে, মারুফ ভাই যখন ইউএফএ কোর্স করে আসলো বাংলাদেশে, এসে মারুফ ভাই ওয়ার্ম আপের সময় ফিফা অনুমোদিত একটা ড্রিল করানোর চেষ্টা করলো। বাংলাদেশের সব খেলোয়াড় বললো যে ওয়ার্ম আপে আবার কোনো ড্রিল আছে, এটা তো তারা শোনে নেই। দিস ইজ ফ্যাক্ট যে হামজা যা বলবে এদের জন্য সেটা নতুন কিছু না। সিম্পলি ওর পাশে যে খেলোয়াড়টা খেলতেছে, ও যখন দেখবে যে হামজা কিভাবে রেড কার্ড না খেয়ে ট্যাকেল করে, এই জিনিসটা যে ওরে একটা লাইফ লেসন দিবে, এটা আপনি 10টা পেপ গার্দিওলা ওরা এনে গোলা খাওয়ালেও ও সেটা বুঝবে না। কারণ চোখের সামনে দেখবে একটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার কেমনে ট্যাকেল করে কার্ড না খায়ও, একটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার কেমনে ওই লেফট সাইডে একটা থ্রু দেয়, যেটা ফরওয়ার্ডকে সঠিক জায়গায় বলটা দেয়, এবং ওই ফরওয়ার্ডও বুঝবে যে ওয়ার্ল্ড ক্লাস একটা খেলোয়াড়ের কাছ থেকে থ্রু পাইলে ঠিক কোন জায়গাটায় যাইতে হয়, অফ দ্য বল মুভমেন্টটা কী হওয়া উচিত। এই হচ্ছে আসলে আমাদের কালচারের ডেভেলপ। এবং আমি বলবো যে হামজা যে আমাদের এখানে আসতেছে, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে এইটা। হামজা আসবে, দুটো ম্যাচ খেলবে, আমাদের জিতায় দিয়ে চলে যাবে, এইসব আজগুবি আশা না করাই ভালো। যে আমরা এশিয়া কাপ জিতে যাব, বিশ্বকাপ খেলবো, এসব আশা করা যাবে না। এই চাপ একজন মানুষের উপরে সহ্য দেওয়া যায় না। এটা হয়তো কালক্রমে হবে, কিন্তু বাংলাদেশে একটা ফুটবল কালচার গ্রো করবে। ইভেন এইসব বাদ দেন, একটা খেলোয়াড় আর একটা খেলোয়াড়ের সঙ্গে কেমনে কথা বলে, এটা কোচ শিখাইতে পারে না। কোচ হয়তো 180 বার বলবে, কিন্তু ওটা মাথায় থাকবে না। শেষ পর্যন্ত ওরা ওদের ন্যাচারাল ইনস্টিংক্ট অনুযায়ী কাজ করবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যখন সতীর্থ কেউ ওইটা করবে, একটা সিনিয়র খেলোয়াড় ইংলিশ লিগ থেকে আসছে, সে যখন ওই কাজটা করবে, পরদিন ওরা কপি করার চেষ্টা করবে। দেখেন, আজকে আমি এখানে বসে যে অ্যাটিটিউডে কথা বলি, যে একটা ভদ্রতার ভান করি, এগুলো তো জন্ম থেকে আমার ছিল না। আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত গ্রামে ছিলাম, সব কিছু তো শিখে আসিনি। ঢাকায় আসা কলিগদের দেখছি এইভাবে চলে, ওইভাবে চলে, কিছু কিছু রপ্ত করছি। এখন আমাদের ফুটবলাররা তো আমার চেয়ে ভালো লার্নার। আমি তো মূর্খ কিসিমের মানুষ, ফলে সব ভদ্রতা শিখতে পারিনি, কিন্তু আমাদের ফুটবলাররা নিশ্চয়ই ওরে দেখে অনেক কিছু শিখবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি হয় এই লেভেলের খেলোয়াড় যখন থার্ড ওয়ার্ল্ডের কোনো দেশে ন্যাশনাল টিমের হয়ে খেলে। দিদিয়ের দ্রগবা যখন আইভরি কোস্টের হয়ে খেলতো, তখন কিন্তু দিদিয়ের দ্রগবা আইভরি কোস্টে আফ্রিকান ন্যাশনস কাপ জেতাবে বা বিশ্বকাপ জেতাবে, এটা মূল চ্যালেঞ্জ ছিল না। মূল চ্যালেঞ্জ ছিল হচ্ছে দ্রগবা ওদের টিমটারে ওই কালচারটা শেখাতো, যে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলের কালচারটা কী, এবং ওখান থেকে আস্তে আস্তে দলটার উত্তরণ হয়। একটা সময় সত্যি সত্যি তারা ওয়ার্ল্ড লেভেলে ফাইট দিতে পারে। এখন শুরুতে যেটা বলছি, এগুলো কোনোটাই আসলে আমি খুব চিন্তার ব্যাপার মনে করতেছি না।
হামজা আসবে, খেলোয়াড়দের সঙ্গে মিশবে, তারা শিখবে। এটা একটা অটোমেটিক প্রসেস, এটা কাউরে শিখাইতে হবে না। ফুটবল ফেডারেশনের যা করার ছিল ব্যাপারে করে ফেলছে, হামজার যা অবদান রাখার ছিল রেখে ফেলছে। এখন হামজাকে বিমানের টিকিট কাটতে হবে, টিকিটের টাকা হয়তো ফুটবল ফেডারেশন দিবে না, ও দিবে জানি না। ঢাকা এসে নামবে, বাংলাদেশের হয়ে খেলবে বা টিমের সঙ্গে ইন্ডিয়া যাবে। প্রথম ম্যাচ তো খেলবে 25 মার্চ ইন্ডিয়ার বিপক্ষে, ফলে ইন্ডিয়া যাবে, খেলবে। বাকি খেলোয়াড়রা যে শেখার কথা বললাম ওটা এমনিই শিখবে। এটা হচ্ছে একটা অটোমেটিক প্রক্রিয়া, এটার জন্য আলাদা করে উদ্যোগ লাগবে না। কিন্তু একটা উদ্যোগ লাগবে, সেটা হচ্ছে হামজারে আমরা রাখতে চাই কিনা। হামজারে কি শুধু এনেই সন্তুষ্ট? হামজা একবার এসে 2টো ম্যাচ খেললো, এখানে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলবে, পরে 3 মাস পরে আবার এসে 2-3টে ম্যাচ খেললো, এবার 2-3বার আসা যাওয়া করে হামজা আর কোনো দিন আসবে না। আমরা কি এই দৃশ্য দেখতে চাই? নাকি হামজার বাংলাদেশের সঙ্গে একটা লং টার্ম রিলেশনও কেটে চাই? হ্যাঁ, 2019 সাল পর্যন্ত হামজার কিন্তু ড্রিম ছিল ইংল্যান্ডের হয়ে খেলবে, এবং সেজন্যই সে সব ফাইট করছে। তার গ্রানাডার অফার ছিল, যেহেতু তার বাবা গ্রানাডার মানুষ, সে গ্রানাডায় যায় নাই। ওর অবশ্য সবসময় সেকেন্ড চয়েস বাংলাদেশ ছিল। আমার মা খুব বোর্ড ছিলেন যে আমার ছেলে বাংলাদেশের হয়ে খেলবে, কিন্তু 2019 সাল পর্যন্ত চান্স নিয়েছে, যেহেতু সে ইংল্যান্ডের ঠিক ইমিডিয়েট আগের টিমটায়, মানে ন্যাশনাল টিমের আগের টিমটায় খেলছে, ফলে ন্যাশনাল টিমের আশা তো ও করতেই পারে, এবং সেটাতে দোষের কিছু নাই। পরে যখন বুঝছে যে হয়তো তার ওই লেভেলে আর ফাইট করা হবে না, বা সে মন বদলাইছে, গত 2-3 বছর ধরে সে সর্বোচ্চ চেষ্টা করতেছে বাংলাদেশে আসার। ইংলিশ মানুষ, ফ্যামিলি ক্রিকেট ভক্ত, ওর বাবা মা দুজনই প্রচণ্ড ক্রিকেট ভক্ত, ফলে সে বাংলাদেশের ক্রিকেটেরও দারুণ ফলোয়ার। সাকিবের ভক্ত, লিটনের ব্যাটিং পছন্দ করে, মাঝে মাঝে বাংলাদেশের খেলা হইলে টিভির ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে। বাংলাদেশে ওর ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা ঘটনা কি জানেন, এই ছেলেটারে আমাদের রাখতে পারার সম্ভাবনা কম। আমি দেখি এই মার্চে প্রথম আসবে, তো বড় জোর জুন জুলাই পর্যন্ত যাতায়াতের মধ্যে থাকবে, তারপরেও আর আসবে না। এখন এই নিষ্ঠুর কথাটা কেন বললাম? কারণ হচ্ছে আমাদের ফেডারেশনগুলোর ম্যানেজমেন্ট এবং সুযোগ সুবিধা আমি কম বেশি জানি। দেখেন, এই ছেলেটা জন্মাইছে ইংল্যান্ডে, 2-1বার সিলেটে আসছে, বাহুবলে আসছে, ঘুরে গেছে, কিন্তু এখানে থাকতে তো কখনো আসে নাই। এখন ওর লাইফস্টাইলটা কী, ওর লাইফস্টাইলটা কি একটু ভাবার চেষ্টা করেন, যে ও ঠিক কোন ড্রেসিং রুমে থাকে, কোন ড্রেসিং রুমে রেস্ট নেয়, ও যখন রাতে গিয়ে রাত কাটায়, ওর বেডরুমটা কেমন। অ্যান্ড সব কিছু তো আপনি ওই স্ট্যান্ডার্ড দিতে পারবেন না। মিনিমাম কমফোর্ট যেটুকু একটা ইন্টারন্যাশনাল ফুটবলারের দরকার হয়, সেটুকু তো দিতে হবে। মার্চ মাসে আসতেছে, ততক্ষণে গরমে ছাট পড়ে যাবে। আমাদের এখানে মার্চ মাসে যে টেম্পারেচার, এটা হচ্ছে ইংল্যান্ডে মানে তীব্র সামারের টেম্পারেচার। এরপরে এপ্রিল মে জুন ওইগুলো সময়টায় আরও বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে, ওই সময় যদি আবার আসতে হয়, ও তো এখানে এসে হাঁসফাঁস করবে, একবার দম আটকে আসতে থাকবে ওর। এখানে চরম হিউমিড পরিবেশ, সঙ্গে বাতাসে লবণাক্ততা, প্রচণ্ড ভ্যাপসা গরম, এই সব কিছু ফেস করে খেলবে। খেলবে ফুটবলার যেহেতু, তাকে তো খেলতেই হবে। মেসি বলিভিয়ায় ওই পাহাড়ের উপরে গিয়ে খেলে, আর ও ও তো খেলবেই। কিন্তু এর পরের প্রশ্নটা, যে হাফ টাইমে ও যখন ড্রেসিং রুমে ফিরে যাবে, ফিরে গিয়ে যদি দেখে ওয়াশরুম থেকে দুর্গন্ধ আসতেছে, ওইখানে একটা ওই যে আইস দেওয়া বাতের ব্যবস্থা নাই, ওখানে যে সোফাটায় বসতে গেছে, সোফাটা থেকে একটা ছোট কাঁটা তার বেরোয় এসে ওকে গুঁতো দিচ্ছে, এই পরিস্থিতি তো থাকবে না। ও যখন ড্রিঙ্কসের বোতলটার দিকে হাত বাড়াবে, তখন যদি দেখে বোতলের গায়ে একটু ময়লা লেগে আছে, ও তো সেকেন্ড টাইম পানি খাইতে গেলে ভয় পাবে। এই যে ওর যে জায়গাটা বড় হয়ে ওঠা, আমি বলতেছি না ওর জন্য আপনি একটা বিলাসবহুল প্রাসাদ বানায় দেন, ওরে সবসময় 5 স্টার সুবিধা রাখেন, কিচ্ছু দরকার নাই ভাই, কিচ্ছু দরকার নেই। স্রেফ খেলোয়াড়দের আপনারা নর্মালি যে অভাব অভিযোগের মধ্যে রাখেন, যে অবহেলার মধ্যে রাখেন। আমাদের দেশে স্পোর্টস অঙ্গনে সবচেয়ে বেশি অবহেলায় থাকে সবসময় স্পোর্টসম্যানরা। এটা পৃথিবীর একটা আশ্চর্য। আমি মনে করি যে বড় বড় ইউনিভার্সিটিগুলো বাংলাদেশ নিয়ে গবেষণা করতে পারে, যে বাংলাদেশে খেলোয়াড়রা হচ্ছে খেলার জগতে সবচেয়ে অবহেলিত মানুষ। বাংলাদেশের ফেডারেশনের লোকেরা তো বিরাট মানে শিল্পপতি হন সাধারণত, ওনাদের গাড়ি সবচেয়ে বিলাসবহুল মডেলের গাড়ি হয়, ওনারা থাকেন প্রাসাদে, কর্মকর্তাদের কোনো সমস্যা নাই। এমনকি যারা ওই যে বোর্ড টোর্ড চালায়, ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন, যে ওই যে চাকরি করে যারা, এরাও বিলাসবহুল লোক। শুধু সমস্যা হচ্ছে খেলোয়াড়দের ক্ষেত্রে। খেলোয়াড়দের একটু ভালো পানি কিনে দিতে গেলেও আমাদের খুব বুক কাঁপে, খুব কষ্ট হয়, যে খেলোয়াড়দের পিছনে এতগুলো টাকা খরচ করব। একবার কেউ ভাবে না যে খেলোয়াড়দের কারণেই আয়টা করতেছে, এবং খেলোয়াড়দের কারণে এই বিলাসিতা করে বেড়ানোর সুযোগ পাচ্ছে। মানে বিচিত্র এক দেশ। তো সেই বিচিত্র দেশে থাকার তো দায় ঠেকে নাই হামজার। দেন হামজার নাম শুনে গত কয়েকদিন অনেকে ফেসবুকে বলতেছে, আমি দেখলাম অ্যারাবিকে হামজা শব্দের অর্থ হচ্ছে লায়ন হার্টেড এবং প্রচণ্ড শক্তিশালী। আমাদের দেশে একসময় একটা উদ্ধারকারী জাহাজ ছিল, এখনও আছে কিনা জানি না, হামজা। সেই উদ্ধারকারী জাহাজ
কেউ কোনো জাহাজ বিপদে পড়লে, কোনো লঞ্চ ডুবে গেলে তাকে উদ্ধার করতে চলে আসতো। আজকে হামজা ইংল্যান্ড থেকে আসতেছে তো বাংলাদেশে ফুটবলকে উদ্ধার করতে। ওর তো কোনো লাভ নেই, ও তো এসে আমাদের উদ্ধার করবে। সেই উদ্ধার করতে যে আসে তার যত্ন নেওয়ার দায়িত্বটা তো আমাদের। ফলে আসেন, হামজারে দ্রুত না হারাই। যতটা আনন্দ নিয়ে মার্চ মাসে হামজা আসতেছে, ঠিক ততটা দুঃখ নিয়ে এই ছেলেটা ফিরে যাবে যদি আপনারা একটু কেয়ারিং না হন। আশা করি সবাই স্বভাব বদলাবে, একটু কেয়ারিং হবে হামজা এবং বাকি সব খেলোয়াড়। হামজারে নিয়ে এত কথা বললাম, তার মানে কি আমি বাকি খেলোয়াড়দের নোংরা পানি খাওয়ানোর পক্ষে? একদম না। আমি চাই প্রত্যেকটা ছেলে হামজার মতো যত্ন নিয়ে বড় হয়ে উঠুক। সেই দিনটা যেদিন আসবে ওই দিন খেলা এমনিই উন্নতি হবে। সবাই ভালো থাকবেন।